জাদুয়া হাছিলের ইশারা বুঝেও ঠাঁই দাঁড়িয়ে রয়, দিবে না সে মুছে। তার যে খুব অভিমান হয়েছে নিষ্ঠুর মানবটির প্রতি। কই, সে তো কখনো জাদুয়ার জন্য দ্রুত বাড়ি ফেরেনি, তাহলে আজ কেন ওই অদ্ভুত পোশাক পরে থাকা মেয়েটির জন্য আসবে? জাদুয়াকে ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখে হাছিল গম্ভীর হয়ে ধমকেশ্বরে বলে, তুমি নেব? দিন দিন বড্ড বেয়াদব হচ্ছে তুমি। একবারে বলা কোনো কথা শুনতে পাও না, কারণ সমস্যা নাকি? বেয়াদবদের রাজ্যের সেজেতে হতে চাও? হাসিলের বলা এহেন বাক্যে অভিমানে, না জানা কষ্টে নিজের মধ্যে জমে থাকা অনুভূতিগুলো রূপ পেয়েছে এক অচেনা বিদ্রোহে। তবুও হাছিলের স্পষ্ট ধমকের সুর শুনে সে বিনা বাক্যে, মুখে কোনো অভিযোগ না করে ধীরে ধীরে নিজেকে সংবরণ করে হাছিলের ইঙ্গিত অনুসারে হাতের তোয়ালে তুলে নেয়। চুপচাপ হাছিলের ভেজা চুলগুলো মুছতে মনোনিবেশ প্রতিস্থাপন করে। প্রতিটি স্পর্শে তার কাপা আঙ্গুলগুলো যেন কঠিন এক দ্বন্দ্বের সুর বাজায়। তার আঙ্গুলের প্রতিটি ছোঁয়ায় যেন লুকিয়ে আছে না বলা কত অভিমানের ভাষা। হাছিল বুঝতে পারে তার অভিমানের ভাষা, তবুও নিজেকে আড়াল করে মুখে প্রশান্তির মৃদু হাসির রেখা ফুটিয়ে তোলে। ভালোই তো লাগছে জাদুয়ার এহেন অভিমান। এই অভিমানটুকু যে শুধু তাকে নিয়ে। জাদুয়ার হাজারো অভিমানে সে প্রশান্তি খুঁজে পাবে যদি সেই অভিমানটুকু হয় তাকে ঘিরে। হাছিলের প্রশান্তির নিশ্চুপতা, জাদুয়া স্পর্শের এই নীরবতা যেন দুজনের মধ্যে জমাট বেঁধে থেকে এক গভীর মনের খেলায় পরিণত হয়, যেখানে কোনো কথা নেই, কেবল দুজনের নিঃশব্দ স্পর্শ আর চোখের গহীনে লুকিয়ে থাকা এক অপূর্ণ আকাঙ্ক্ষা। হাছিল জাদুয়ার হাতের নরম স্পর্শে ক্ষণিকের জন্য মগ্ন হয়ে আবেশে বন্ধ করে নেয় নিজ নেত্রযুগল, অথচ মুখের রেখাগুলো শীতল, অনুভূতিহীন, যেন নিজের ভালো লাগাটুকু এই অভিমানী মেয়ের নিকট প্রকাশ করা যাবে না। জাদুয়া সাহস করে মুখ তুলে হাছিলের পানে চাইতেই ভেতরে কেমন ভীতির কাঁপুনি ছড়িয়ে পড়ে, কিন্তু তার চোখে তীব্র প্রশ্ন ফুটে ওঠে। নিজেকে আর দমিয়ে রাখতে সক্ষম হয়ে ওঠে না সে, নিজের মনে অভিমানে ঘিরে থাকা জমাট বাঁধা প্রশ্নটি করেই ফেলে। আপনি কেন ওনার সাথে পরিচিত হতে চান? জাদুয়ার করা ভাঙা ভাঙা প্রশ্নে হাসিল নিজ আবেশিত বন্ধ নেত্রযুগল মেলে তার পানে চাইতেই সে নুইয়ে নেয় তার প্রশ্নে ঘেরা নয়ন। জাদুয়ার এহেন কর্মে হাসিলের মুখে হাসির রেখা আরো দৃঢ় হয়ে প্রত্যুত্তর করে, কেন? পরিচিত না হওয়ার কোনো কারণ আছে? নিশ্চয়ই নেই, তাই হব না, হবেন না। কেন? এমনি। জাদুয়ার করা প্রত্যুত্তরে হাসিল গম্ভীর কণ্ঠে বলে, তোমার কেন মনে হলো আমি তোমার কথা শুনবো? হাসিলের বলা বাক্যে এবার যেন তার অভিমানের পাল্লা প্রচণ্ড ভারী হয়ে নুইয়ে পড়েছে। ফলস্বরূপ বিনা দ্বিধায় অবাধ্য অশ্রুকণা গড়াতে শুরু করে তার নেত্রযুগল হতে। হাসিলের শিররূপ নিজ হাতে নামিয়ে নিজেকে ধাতস্থ করে বলে, হয়ে গেছে আপনার চুল মোছা। বলেই অন্য প্রান্তে যাওয়ার জন্য নিজ পদযুগল বাড়াতেই হাসিল ভারী পুরুষালী আওয়াজে বলে ওঠে, আজ অফিসের কাজ খুব দ্রুত শেষ হয়ে গিয়েছিল। আর শোনো, কেমিস্ট্রিতে তোমার অনেক সমস্যা আছে, অথচ 2 দিন পরই পরীক্ষা। বই বের করো, আমি বুঝিয়ে দিচ্ছি। বলেই হাসিল চেয়ারে বসে জাদুয়াকে বই বের করার নির্দেশ দেয়। কিছুক্ষণ পূর্বে হাসিলের বলা একটি বাক্যই যথেষ্ট ছিল অভিমানে ঘিরে থাকা মেয়েটির সমস্ত অভিমানের পরিসমাপ্তি ঘটাতে। এতক্ষণ যাবৎ অমানিসায় ঘিরে থাকা আদলে হঠাৎই দেখা মেলে প্রভাতের রবির কিরণ। উৎফুল্লিত মনে বলে ওঠে, তার মানে অফিসের কাজ তাড়াতাড়ি শেষ হয়েছিল বলে উনি দ্রুত এসেছে। কথাগুলো নিজ মনে আওড়াতেই ফের তার মনে প্রশ্নের উৎপত্তি ঘটিয়ে বলে ওঠে, তবে কেন বললেন পরিচিত হতে দ্রুত এসেছেন? নিজ মনের উৎপত্তি তো প্রশ্নের জোরে ভ্রুযুগল কুচকে হাসিলের সম্মুখে বসে বই বের করতে করতে শুধোয়, তবে কেন বললেন আপনি পরিচিত হতে দ্রুত এসেছেন?
জাদুয়ার এহেন প্রশ্নে হাসিল তার পানে গুরুগম্ভীরভাবে তাকাতেই জাদুয়া নিজ নেত্রযুগল নুইয়ে মনোনিবেশ প্রতিস্থাপন করে বইয়ের পাতায়। তখনই তার কর্ণগহ্বরে প্রতিধ্বনিত হয় অনাকাঙ্ক্ষিত কিছু বাক্য। তোমায় আমি আমার বলা কোনো কথার কৈফিয়ত দিব না, তবে মনে রাখো আমার অতি নিকটে আসা একমাত্র নারী তুমি, যার বিচরণ আমার সম্পূর্ণ অস্তিত্ব। বাক্যগুলো শেষ করেই হাসিল মনোযোগ দেয় জাদুয়াকে পড়া বুঝাতে। অন্যদিকে হাসিলের বলা এহেন বাক্য আদৌ কি জাদুয়া বুঝতে সক্ষম হলো? কে জানে, তবে হাসিলের প্রতিটি বাণী যে তীরের মতো আঘাত এনেছে তার বক্ষে। সেই বাণীর সত্যতা পরিলক্ষিত হচ্ছে তার বাকরুদ্ধ হওয়া শিহরণ জাগা কম্পিত দেহের ভাঁজে। সমস্যা কি তোমার? সমস্যা কি তোমার? ধ্যান কই রাখো। গতকালের মতো যদি আজও বুঝতে না পারো, বিলিভ মি, আমি তোমায় বাড়ির বাইরে ফেলে দিয়ে আসব। হাসিলের এহেন কর্কশ কণ্ঠে বলা বাক্যে নিজের সকল কাঁপাকাঁপি থামিয়ে চোখ কুচকিয়ে মনোনিবেশ করে পড়া বুঝতে। পড়ার মাঝেই কেটে গেছে অনেকটা সময়। আজ জাদুয়ার ওপর হাসিল মোটেই বিরক্ত নয়, কারণ মূলত সফলভাবে জাদুয়াকে পড়া বুঝিয়ে দিতে সক্ষম হয়। নৈশভোজের ডাক পড়তেই জাদুয়া ক্ষুধাত্তারণায় হাসিলকে আহারের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে নিজের পদযুগল বাড়াতেই পেছন হতে হাসিল অতীব গম্ভীর স্বরে ডেকে ওঠে, জাদুয়া। হাসিলের মুখ হতে নিজের নামের গম্ভীর ডাক কর্ণকুহরে পৌঁছাতেই অজানা ভয়ে নিজের পদযুগল থামিয়ে দাঁড়িয়ে পড়ে সে। মনে মনে ভেবে ওঠে, আমি আবার কি করলাম? জাদুয়ার ভাবনার মাঝেই হাসিল গুরুগম্ভীরভাবে বলে ওঠে, কোনো বিষয় যদি তোমার চিন্তার কারণ হয়ে ওঠে, তবে আমি চাইব সেটা সবার প্রথমে তুমি আমায় বলো। ডোন্ট টেক মাচ টাইম। মনে রাখো সময় কিন্তু অনেক কিছু বদলে দেয়। কথাগুলো বলেই হাসিল জাদুয়াকে অতিক্রম করে বেরিয়ে যায় কক্ষ হতে। জাদুয়া ঠায় সেখানটায় দাঁড়িয়ে হাসিলের বলা কথার সামর্থ্য বোঝার চেষ্টায় লিপ্ত। সহজভাবে বলা কথা কেন জানি জাদুয়ার নিকট প্রচণ্ড কঠিন বলে সাব্যস্ত হলো। পরন্ত ক্ষুধাত্তারণায় সকল চিন্তাকে দূরে ঠেলে নিজ পদযুগল ফেলে নৈশভোজের উদ্দেশ্যে নিচে নামতেই সুলতানা ভিলার প্রতিটি প্রাণীকে কাউকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে জাদুয়া নিজের ভ্রযুগল কুচকে সেখানটায় উপস্থিত হতেই যারা ও মরিয়াম বেগমকে কাউকে ধরে কাঁদতে দেখে সেদিকটায় নিজ নেত্রত্যাগ করতেই রসগোল্লার ন্যায় চোখগুলো বড় বড় করে অবাক হয়ে রয় জাদুয়া। কারণ মূলত ইয়াসিনের বিভীষিকাময় রূপ দেখে। ইয়াসিনের দুটো হাতই সম্পূর্ণ প্লাস্টার করে গলায় ঝুলিয়ে দেওয়া, চোখগুলো ফুলে তেলের পিঠার ন্যায় রূপ ধারণ করেছে। দেখেই বোঝা যাচ্ছে তার কথা বলতেও খুব বেগ পোহাতে হচ্ছে। ইয়াসিনের এহেন রূপে জাদুয়ারও উচিত সকলের মতো চিন্তিত হওয়া, কিন্তু কেন জানি তার ভীষণ হাসি পাচ্ছে। ইয়াসিনের এহেন রূপে তাকে দেখতে ঠিক যেন হাত কাটা গোল গোল টেডি বিয়ারের মতো লাগছে। ইয়াসিনের এহেন রূপে তাকে দেখতে ঠিক যেন হাত কাটা গোল গোল চোখের টেডি বিয়ারের মতো লাগছে। জাদুয়ার আজগুবি চিন্তার মধ্যেই মরিয়ম বেগম ইয়াসিনের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, বাবা, আর একটু ভালোভাবে বলার চেষ্টা করো, কিভাবে হলো তোর এমন হালাত? মরিয়ম বেগমের প্রশ্নে সকলেই কৌতূহল দৃষ্টি ও কান এগিয়ে নিল ইয়াসিনের বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে। তখনও ইয়াসিন ধীরে ধীরে আর থেমে থেমে বলল, বাবার অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে কিছু দূর আসতেই কয়েকটা গাড়ি আমার গাড়ি ঘিরে ধরে সেখান থেকে আমায় টেনে বের করে কোনো কথা না বলে মুখে কাপড় পেঁচিয়ে ভেতরক পিটিয়ে আবার চলে যায় আমাকে সেখানে রেখে। কথাগুলো বলেই ইয়াসিন হাঁপিয়ে উঠে চুপ হয়ে যায়। ইয়াসিনের কথায় মরিয়ম বেগম রাগান্বিত হয়ে শহীদ হোসেনের পানে চেয়ে প্রশ্ন করলেন, ভাইয়া, কাদের এত বড় সাহস হয়ে গেছে ওকে মারার? তুমি ওদের ঠিকানা বের করো, এক একটাকে কুকুরের মতো একটা একটা জেলের ভাত খাইয়ে
ছাড়বো। কথাগুলো বলেই মারিয়াম বেগম আর চোখে উপস্থিত সকলকে দেখে শাহিদ হোসেনকে ফের প্রশ্ন করলেন। ডাক্তার কি বলেছে? শহীদ হোসেন গোপনে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, 2 হাতে বেশি আঘাত করা হয়েছে, যার কারণে খুব বাজেভাবে ভেঙে গেছে। অনেকটা সময় লাগবে ঠিক হতে। আর তুই চিন্তা করিস না, আমি পুলিশ কেস করে এসেছি। তারা বলেছে খুব দ্রুতই লোকদের খুঁজে বের করবে। সকলের কথার মাঝেই হাচিল সেখানে উপস্থিত হয়ে কারো সাথে কোনো প্রকার বাক্য ব্যয় না করে নিজ বলিষ্ঠবান হাতের অন্তরালে জাদুয়ার কোমল হাতটি শক্তভাবে চেপে ধরে বলে ওঠে, খাবার বেড়ে দাও, আমার ক্ষুধা লেগেছে। হাচিলের এহেন শক্তভাবে হাত চেপে ধরার দরুন ব্যথায় কুকড়ে ওঠে জাদুয়া। সাব্যস্ত হচ্ছে এক্ষুনি তার নরম হাতটি ভেঙে যাবে হাচিলের হাতের মুঠোয়। জাদুয়া বুঝতে পারছে না হাচিল কেন তাকে এভাবে ধরেছে। কি কখনো তো সে তাকে খাবার বেড়ে দেওয়ার কথা বলেনি, তবে আজ কেন? কেউ ওখানে নেই বলে? অন্যত্র চিন্তার মাঝেই হাতে অনুভূত ব্যথার দরুন জাদুয়া বারবার নিজের হাত ছোটানোর চেষ্টায় ব্যর্থ। অথচ এতে হাচিলের মুখে কোনো ভাবান্তর পরিলক্ষিত হলো না। অন্যদিকে হাচিলকে এভাবে জাদুয়াকে নিয়ে যেতে দেখে যারা এতক্ষণ যাবৎ নিজের ভাইয়ের জন্য কান্না ভুলে ঈর্ষান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের পানে। অন্যদিকে সুলতানা খান আফসোসের সহিত মনে মনে আওড়ায়, একটা মানুষের এমন অবস্থা দেখেও ওর মধ্যে কোনো চিন্তার রেখা দেখা যায় না। কোথায় সকলকে সান্ত্বনা দিয়ে বলবে ও এই ব্যাপারটা দেখছে, কিন্তু তা না করে নিজের বউকে সকলের সামনে থেকে টেনে নিয়ে গেছে। নিজের কোনো পরিবর্তন না ঘটলেও নির্লজ্জতার খাতায় নাম লেখা শুরু করে দিয়েছে। নির্লজ্জ একটা। কথাগুলো ভেবে সুলতানা খান আফসোস করতে থাকেন। অন্যদিকে হাচিল ডাইনিং টেবিলের সামনে এসে জাদুয়ার হাত ছেড়ে দিতেই স্বস্তিতে জাদুয়া এতক্ষণ যাবৎ ব্যথায় কুঁচকে থাকা ভ্রুযুগল শিথিল করেই হাচিলের পানে চেয়ে প্রশ্ন করে, আমি কি কোনো অন্যায় করেছি? কেন? না, এমনি। ও দাও, খাবার বেড়ে দাও। হাচিলের কথা শেষ হতেই জাদুয়া এক এক করে সকল খাবার বেড়ে দেয়। সময় যেন এক অবিনাশী স্রোতধারা, যা অদৃশ্যের মতো প্রভাবিত হয়, কখনো অতি ধীরে, আবার কখনো উন্মত্ত নদীর মতো ছুটে চলে। দিনের আলোর মতোই স্পষ্ট হলেও এর প্রভাব যেন রাত্রির নিস্তব্ধতায় হারিয়ে যায়। সময় আসে আসে রাত দিনের পরিবর্তন, আসে ঋতুর পালাবদল। এইভাবেই কেটে গেছে জাদুয়ার মাধ্যমিকের পরীক্ষার দিনগুলো। এই অতিবাহিত দিনগুলোতে কোনো ঝামেলা পোহাতে হয়নি তার, বরং বুঝতে শুরু করেছে নিজেকে, নিজের মাঝে সৃষ্ট পরিবর্তনগুলোকে। ক্ষণিকের জন্য হলেও দেখতে পেয়েছে যাকে নিষ্ঠুরতম ব্যক্তির সাথে তুলনা করেছে তার কোমল রূপকে। বুঝতে শুরু করেছে তাসাওয়ার আবরার নামক ব্যক্তির প্রতি নিজের ছোট্ট মনের গহীনে সৃষ্ট অনুভূতিগুলোকে, যার নাম ভালোবাসা দিলে নেহাত ভুল বলে গণ্য হবে না জাদুয়ার নিকট। এই চলমান পরীক্ষার দারুণ হাচিল কোনো প্রকার অস্বস্তি মুহূর্ত বা দায়িত্ব পালন তার উপর চাপায়নি, বরং প্রতিটি পরীক্ষার প্রস্তুতিতে তার অবদান ছিল দারুণ রূপে। এ সকল ভাবনায় জাদুয়া মগ্ন ছিল, কক্ষে থাকা হাচিলের ছবির পানে চেয়ে। ইদানিং হাচিলের অনুপস্থিতি জাদুয়াকে ভীষণভাবে যন্ত্রণা দেয়। প্রতিটি মুহূর্তে সে তার উপস্থিতি চায় তার নিকট, অথচ একসাথে কাটানো মুহূর্তগুলোতে ধমক ছাড়া তেমন কোনো স্মৃতি ভেসে আসে না জাদুয়ার মস্তিষ্কে। জাদুয়ার এহেন ভাবনার মাঝেই তার অন্যমনস্ক মস্তিষ্ক সজাগ হয়, পেছনে থাকা কোনো অবয়বের উপস্থিতি টের পেয়ে। জাদুয়ার এহেন ভাবনার মাঝেই তার অন্যমনস্ক মস্তিষ্ক সজাগ হয় পেছনে থাকা কোনো অবয়বের উপস্থিতি টের পেয়ে। হঠাৎই কেমন হিমেল প্রবঞ্জন বয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। অবয়বটির থেকে আগত অচেনা সুঘ্রাণ, অচেনা অনুভূতি কেমন মূর্ছে দিচ্ছে মেয়েটিকে।
নিজ পক্ষে ভীতিকর অনুভূতি নিয়ে অবয়বটিকে দেখার উদ্দেশ্যে উদ্যত হতেই আকস্মাৎ জাদুয়া কিছু বুঝে ওঠার পূর্বেই পেছন হতে শক্তিশালী দুটো হাত তার কটিদেশ শক্তভাবে জড়িয়ে মুখ গুজে দেয় তার ঘাড়ে। ফলশ্রুতিতে ঘাড়ে জ্বলন অনুভূত হতেই নিজ গাত্রের সর্বশক্তি প্রয়োগ করে খামচে নিজ কটিদেশ হতে সজোরে হাত দুটোকে ছাড়িয়ে পিছনে ফিরে ধাক্কা দিতেই অনেকটা দূরে ছিটকে যায় রহস্যময় ব্যক্তিটি। নিজের হাত ঝাড়তে ঝাড়তে মুখে ক্রূর হাসি ফুটিয়ে ব্যক্তিটি বলে ওঠে, জান, তুমি জানো না আমার হাতে এখনো ব্যথা আছে। এভাবে কেউ ধাক্কা দেয়? পরিচিত অপ্রত্যাশিত কণ্ঠস্বর নিজ কর্ণে পৌঁছাতেই জাদুয়া নিজেকে সামলে ব্যক্তিটির পানে তাকাতেই নয়নে পরিস্ফুটিত হয় ইয়াসিনের লালসাপূর্ণ কুটিল তীক্ষ্ণ মুখ অবয়ব। মুহূর্তেই ভয়ে সর্বাঙ্গ কম্পিত হয়ে ওঠে তার। ভীতিগ্রস্ত কণ্ঠে তেজ নিয়ে জোরালো গলায় বলে ওঠে, আপনার সাহস কি করে হলো আমাদের রুমে প্রবেশ করার? এক্ষুনি বের হয়ে যান এখান থেকে, আর তা না হলে আমি চিৎকার করব বলে দিচ্ছি। জাদুয়ার করা ধমকিতে ইয়াসিন উচ্চস্বরে হেসে বলে ওঠে, চিৎকার করো, কোনো সমস্যা নেই। তুমি হয়তো ভুলে গেছো আমাদের রুম সাউন্ড প্রুফ। আমি কিন্তু তোমার মতো কাঁচা কাজ করি নাই। তুমি দরজা খোলা রাখলে কি হবে জান? আমি কিন্তু বন্ধ করে দিয়েছি, তাই এখানে যা হবে তা একটা কাকপক্ষীও টের পাবে না। আর তাছাড়া তুমি তো ইচ্ছে করেই দরজাটা খুলে রেখেছিলে, তাই না জান? আমি এখানে আসতে পারি, তুমিও আমায় পছন্দ করো, তাই না জান? তবে কেন এত লুকোচুরি? আমাকে বেশি খাটিও না শোনা, জলদি আমার বুকে চলে এসো। আমার তৃষ্ণার্ত বুকটাকে একটু প্রশান্তি দাও। সত্যি বলছি, অনেক আদর দিব। ইয়াসিনের বলা ভয়ঙ্কর বিশ্রী বাক্যে জাদুয়া ঘৃণায় আতঙ্কে উঠে বলে ওঠে, ছি, আপনি এত বাজে তা আমার জানা ছিল না। আর আপনাকে পছন্দ? থু, আপনার মতো অসভ্য পুরুষ আমি কেন, কোনো নারীই পছন্দের হবে না। কথাগুলো বলে জাদুয়া দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ফের বলে ওঠে, দেখুন এখনো সময় আছে, এখান থেকে বের হয়ে যান। তা না হলে উনি যদি এই আচরণের ব্যাপারে জানে তবে আপনাকে আর কি করবে সেটা আমি নিজেও জানি না। কথাগুলো বলে জাদুয়া কিছুক্ষণ ভেবে বুদ্ধি খাটিয়ে বলে ওঠে, আপনি এখান থেকে যদি এখন চলে যান তবে বিশ্বাস করুন আমি আজকের ঘটে যাওয়া ঘটনা কাউকে বলবো না। জাদুয়ার বলা বাক্যে ইয়াসিন উচ্চস্বরে হেসে উঠে বলে, আমাকে কি তোমার গাধা মনে হয়? আমি একদমই গাধা নই জান। আর তোমার স্বামীর কথা বলছো? তুমি বোধহয় জানো না তোমার প্রাণের স্বামী আজ শহরের বাইরে গেছে। তার আসতে যে আজ অনেক সময় লাগবে জান। তোমার কি মনে হয় এই ইয়াসিন কতটা কাঁচা খেলোয়াড়? তোমার কি মনে হয় এই ইয়াসিন এতটা কাঁচা খেলোয়াড় যে কোনো খোঁজ না নিয়েই বাঘের গুহায় প্রবেশ করবে? এতদিন দেখো এই সুযোগের অপেক্ষায় ছিলাম, তা আজ সুর করে আমার হাতে এসে ধরা দিল। আর আমি যখন সুস্থ হয়ে গেছি তখন কি করে এই সুযোগ হাতছাড়া করি বলো? তোমাকে দেখলেই তো আমার হিয়ে হয়ে যায়। কথাগুলো বলে উচ্চস্বরে হেসে ফের বলে, তুমি চিন্তা করো না জান, তোমার প্রাণের স্বামী আসার পূর্বেই আমি এখান থেকে বহু দূরে চলে যাব। তাই আর দেরি করো না সোনা, আসো আমার কাছে আসো। বাক্যগুলোর পরিসমাপ্তি টেনে ইয়াসিন ধীর পায়ে এগিয়ে যেতে থাকে জাদুয়ার সম্মুখে। জাদুয়া ইয়াসিনের এরূপ কথায় ও নিজের দিকে তাকে এগোতে উপলব্ধি হতেই চারপাশের বাতাসটা হঠাৎই কেমন ভারী শ্বাসরুদ্ধকর মনে হতে শুরু করে তার। যেন পৃথিবীর সমস্ত অন্ধকার এসে তার চারপাশে গাঢ় কালো কাপড়ের মতো বিছিয়ে পড়েছে, তাকে আটকে ফেলেছে এক শ্বাসরুদ্ধ চক্রবুহায়।
তাকে আটকে ফেলেছে এক শ্বাসরুদ্ধ চক্রবুহে। ভয় তার হৃদয়ের গভীর কোণায় ফণা তুলে বসেছে। প্রতিটি ধমনীতে সেই বিষক্রিয়া প্রবাহিত হচ্ছে। অনুভূতিটা এমন যে কেউ যেন নির্দয় হতে তার আত্মার সর্বশেষ কোণাটুকু দমিত করে দিচ্ছে, তার অস্তিত্বের প্রতিটি পরতে গেঁথে দিচ্ছে নিস্পৃহ ভয়ানক চেতনাবোধ। তার স্নায়ুর প্রতিটি বিন্দুতে যেন ভয় তীরবিদ্ধ হয়ে লেগেছে। সে অনুভব করছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে, বিপুল এক অতলান্তিক খুদে ঝুলে পড়েছে তার দেহখানা। আর সেই খাদে নেমে এলে তার মুক্তির সব রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। বাতাসে কোনো অশরীরী শীতল স্পর্শের ঘনত্ব যেন তার চারপাশে অদৃশ্য এক চাদর পেতে রেখেছে, যেখানে জীবন আর মৃত্যু একই বিন্দুতে এসে মিশেছে, যেখানে মুক্তির প্রতিটি সম্ভাবনা শূন্যে মিলিয়ে যাচ্ছে। জাদুয়ার মনে এক অপ্রাকৃতিস্থ আশঙ্কার কুয়াশা ছড়িয়ে পড়েছে। সেই আশঙ্কা যা ক্রমাগত গ্রাস করছে তার অনুভূতির প্রতিটি কোণা, সেই পৈশাচিক ভয়ের ফাঁদে আটকে পড়েছে। তার অস্তিত্বের প্রতিটি শিরা উপশিরা জ্বলছে, যেন এক অগ্নিময় জাল তাকে রুদ্ধ করেছে। হৃদয়ের প্রতিটি স্পন্দন, প্রতিটি শ্বাস যেন অজানা এক ছায়ামূর্তি, যা হাত দিয়ে চেপে ধরে আছে। প্রতিবারের তীব্র যন্ত্রণায় হাহাকার করে উঠেছে সে, কিন্তু কণ্ঠনালী দিয়ে বের হচ্ছে না কোনো আর্তধ্বনি। জাদুয়ার মনের গভীরে যখন সেই অসহহীন আতঙ্ক ঢেউয়ের মতো আছড়ে পড়ছিল, তখন হঠাৎ করেই তার মন মস্তিষ্কে হাসিলের মুখচ্ছবি ভেসে উঠল। তার সেই শান্ত অথচ দৃঢ় দৃষ্টি যেন তাকে ভরসা দিচ্ছে, শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে তার সামনে। হাসিলের কথা মস্তিষ্কে আসতেই জাদুয়ার মধ্যে এক প্রবল আত্মরক্ষার ইচ্ছা জেগে উঠল। অসহায়ত্বের মাঝেও মনে হলো এই মুহূর্তেই তাকে কিছু করতে হবে, না হলে দুঃস্বপ্ন থেকে মুক্তি নেই। তার কাঁপতে থাকা হাত মুষ্টিবদ্ধ হলো, আর সেখানেই যেন তার সবটুকু সাহস জড়ো হলো। ইয়াসিন যখন তার দিকে আরেক ধাপ এগিয়ে এলো, তখন জাদুয়ার দৃষ্টি এক মুহূর্তে আগুনের শিখার মতো দপ করে জ্বলে ওঠে। আতঙ্কে জমে যাওয়া দেহের রক্ত যেন আগ্নেয়গিরির মতো উথলে উঠল। ভয়কে পাশ কাটিয়ে সে এক ঝটকায় হাত বাড়িয়ে থাকা ভারী বস্তুটিকে তুলে নিল। তার মস্তিষ্কে স্পষ্ট হয়ে উঠল একটাই চিন্তা, নিজেকে বাঁচাতে হবে কুলসিত হওয়া থেকে, নিজেকে বাঁচাতে হবে ওই নিষ্ঠুর পুরুষটির জন্য। হাসিল নামক ব্যক্তির প্রতি সৃষ্ট অনুভূতি ও তার কাছে সহি সালামতে ফিরে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা থেকেই সৃষ্ট সাহসে ইয়াসিনের তাকে ছোঁয়ার পূর্বেই সে পুরো শক্তিতে হাতের কাছে পাওয়া ভারী বস্তুটি ইয়াসিনের দিকে ছুঁড়ে মারল। ফলশ্রুতিতে প্রচণ্ড আঘাতে ইয়াসিন মাটিতে লুটিয়ে পড়ে। মুহূর্তের জন্যই হতবুদ্ধি হয়ে গেল। আর সেই সুযোগে জাদুয়া তার সর্বশক্তি দিয়ে দরজার দিকে ছুটল। শরীরের প্রতিটি স্নায়ুতে যেন মুক্তির স্বাদ এসে লাগলো। হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল, মনে হলো সে যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। দরজা খুলে একবার পেছনে তাকাতেই পরিলক্ষিত হলো ইয়াসিন ক্ষিপ্ত আহত নেত্রে তার পানে ছুটে আসছে। কিন্তু এইবার জাদুয়ার ভেতরে আর ভয় নেই। হাসিলের স্মৃতির প্রদীপ সাহসের শিখা তাকে সামনে এগিয়ে যেতে প্রেরণা দেয়। এই জন্যই হয়তো মানবকুল বলে, ভালোবাসা মানুষকে যেমন দুর্বল করে দেয় তেমনি সাহসীও করে তোলে। জাদুয়া কক্ষ হতে ছুটে বেরিয়ে এসে দম নিতে নিতে অনুভব করল এক অবর্ণনীয় মুক্তি। সে দীর্ঘশ্বাস নিয়ে শরীরের সকল জোর দিয়ে চিৎকার করে ডেকে উঠল সকলকে। সময়টা তখন অপরাহ্নের, ফলশ্রুতিতে সুলতানা ভিলার প্রতিটি সদস্য ছিল বিশ্রামরত অবস্থায়। পড়ন্ত জাদুয়ার আর্তনাদ মিশ্রিত ডাক যেন প্রতিটি সদস্যের কর্ণগহ্বরে গিয়ে তীরের মতো বিঁধল। নিজেদের ধাতস্থ করে ছুটে আসলো জাদুয়ার কক্ষের দিকে। স্নেহার কক্ষ অতীব নিকটে থাকার দরুন সর্বপ্রথম সে ছুটে এসে জাদুয়ার সম্মুখে দাঁড়াতে জাদুয়া দিকবিদিক ভুলে স্নেহাকে শক্ত করে ঝাপটে ধরতেই স্নেহার চোখ পড়ে দৌড়ে আসা ইয়াসিনের ওপর। সে কিছু বলার পূর্বেই সকলের আগমন ঘটে সেখানে। সুলতানা খানকে জাদুয়া দেখেই স্নেহাকে ছেড়ে তাকে শক্তভাবে জড়িয়ে ধরে ক্রন্দনরত কণ্ঠে কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া
সকল ঘটনা খুলে বলতেই সুলতানা খানের চিন্তিত হয়ে থাকা নেত্রযুগল মুহূর্তেই আগ্নেয়গিরি লাভার ন্যায় জ্বলে ওঠে। সে কিছু বলার পূর্বেই শহীদ হোসেন এসে ইচ্ছে মতো পেটাতে ও বলতে থাকে নিজের ছেলেকে। এত নীচ তুই কি করে হতে পারিস? কি করে তুই একটা মেয়ের শ্লীলতাহানিকে উদ্যত হতে পারিস? এই শিক্ষা দিয়েছি তোকে আমি যদি জানতাম তুই এরকম কিছু করবি, তবে নিজের ব্যবসার কাজ শত সমস্যা থাকলেও আমি একই আসতাম। কুলাঙ্গার ছেলে, আজ তোকে আমি মেরেই ফেলবো। বাক্যগুলো বলে শহীদ হোসেন ইয়াসিনকে পেটাতে পেটাতে জাদুয়ার সম্মুখে দাঁড় করিয়ে বলে ওঠে, মা, তুমি ওকে যা শাস্তি দিতে চাও দাও, আমি বাধা দিব না। শহীদ হোসেনের কথার পৃষ্ঠে সুলতানা খান গর্জে উঠে বলেন, জাদুয়া শাস্তি দেওয়ার প্রয়োজন নেই, যা শাস্তি দেওয়ার তা হাসিল দিবে। আমি এক্ষুনি ওকে ফোন করে সব জানাচ্ছি। হাসিলকে বলে দেওয়ার কথা মরিয়াম বেগমের কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই তিনিও ইয়াসিনের সম্মুখে গিয়ে তাকে কয়েক ঘা চপরাঘাত করে ইয়াসিনকে জাদুয়ার পায়ের সম্মুখে ধাক্কা দিয়ে ফেলে নিজেও হাত জড়ো করে বসে পড়ে জাদুয়ার পায়ের কাছে। জাদুয়া এহেন হালাতে ভয়ে আরও সিটিয়ে গিয়ে সুলতানা খানকে আরও শক্তভাবে জড়িয়ে ধরেন। তখনই মরিয়াম বেগম কান্না জড়িত কণ্ঠে বলে ওঠেন, জাদুয়া মা, এবারের মতো ওকে মাফ করে দে। ও এই ভুল আর জীবনেও করবে না। তবুও হাসিলের কাছে এইসব ব্যাপারে কিছু বলিস না প্লিজ। হাসিল যদি এই ব্যাপারে কিছু জেনে যায় তাহলে ওকে মেরেই ফেলবে। মারিয়াম বেগমের কথায় সুলতানা খান তেতে উঠে বললেন, মারিয়াম, তুমি হয়তো ভুলে গেছো তোমার ভাইয়ের ছেলে কত বড় অপরাধ করেছে। ও যেই অপরাধ করেছে তাতে ও ক্ষমা পাওয়ার যোগ্য নয়। সুলতানা খানের কথায় মারিয়াম বেগম ইয়াসিনকে চোখের ইশারা দিতেই সে সুলতানা খানের পা জড়িয়ে মেকি কান্না মিশ্রিত কণ্ঠে সুলতানা খানের পা শক্তভাবে জপটে ধরে। সুলতানা খান জাদুয়া তার কাছে হওয়ায় তরুণ ইয়াসিনকে কোনোভাবেই নিজের পা হতে সরাতে সক্ষম হয়ে ওঠেন না। তখনও ইয়াসিন বলে ওঠে, দাদি, আমাকে মাফ করে দিন। আমি নিজের অজান্তেই এত বড় ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি ওয়াদা করছি আমি আর দ্বিতীয়বার এরকমটা করব না। তাদের এত অনুনয়ের পরও সুলতানা খানের কঠোর হৃদয় গলাতে সক্ষম হয় না কেউ। তখনই শহীদ হোসেন এসে জাদুয়ার পা জড়িয়ে ধরে বলে ওঠেন, জাদুয়া মা, আমি জানি আমার ছেলে যেই ভুল করেছে তার কোনো ক্ষমা নেই। তারপরেও আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলের জন্য, না হয় আমার বোন মারিয়ার জন্য। তুমি তা জানোই হাসিল আমার বোনকে পছন্দ করে না। এই ঘটনা শোনার পর হয়তো ওর মুখ কোনোদিন দেখবে না। আর ওর মুখ না দেখে মানে তোমার বড় মামা অর্থাৎ হাসিলের বাবা সাথে সে একদম যোগাযোগ বন্ধ করে দিবে। এত পুরো পরিবার ভেঙে যাবে। তাই মা, ওর জন্য না হোক, এই সকল কথা ভেবে না হোক মাফ করে দাও। আমি ওয়াদা করছি কাল সকালের মধ্যেই ওকে আবার বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ওকে আর এখানে দেখবে না তুমি। শহীদ হোসেনের কথার পৃষ্ঠে সুলতানা খান বললেন, পরিবার ভাঙবে না ভাঙবে তা না হয় পরেই দেখা যাবে। সুলতানা খানের কথার মধ্যেই জাদুয়া বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে কিছু বলবো না। বড় মামি, আপনি উঠে দাঁড়ান। আর আঙ্কেল, আপনি আপনার ছেলেকে কাল সকালের মধ্যে এখান থেকে পাঠিয়ে দিবেন। জাদুয়ার কথায় সুলতানা খান রেগে গিয়ে বললেন, এইসব তুই কি বলছিস? তুই জানিস হাসিল পরে এই ব্যাপারে জানলে কি হবে? সুলতানা খানের প্রশ্নে জাদুয়া নিজেকে শান্ত করে বলল, নানামণি, আমরা না বললে উনি জানবেন কি করে? আর আমি চাই না আমার জন্য ওনার আর বড় মামার সম্পর্কের কোনো অবনতি হোক। জাদুয়ার প্রত্যুত্তর পৃষ্ঠে সুলতানা খান কিছু বলার পূর্বেই জাদুয়া তাকে আশ্বস্ত করে বলে তাকে চিন্তা না করতে। জাদুয়ার কথায় শহীদ হোসেন ও মরিয়াম বেগম খুশি হয়ে জানান
কালকের মধ্যেই তারা ইয়াসিনকে পাঠিয়ে দেবেন। কথাগুলো বলেই ইয়াসিনকে সেখান থেকে নিয়ে চলে যান তারা। প্রায় রাত অবধি সকলের অবস্থান জাদুয়ার সঙ্গেই ছিল। তারা নানাভাবে জাদুয়ার মন ঠিক করার প্রয়াসে ব্যস্ত রেখেছেন নিজেদের। অবশেষে তারা জাদুয়ার মুখে হাসি ফোটাতে সক্ষম হয়। অমানিসায় সম্পূর্ণ পৃথিবী নিজেকে আচ্ছাদিত করতেই ক্লান্তিতে নিজ নেত্রযুগল বন্ধ করে দেয় জাদুয়া। ফলশ্রুতিতে গভীর ঘুমের অতলে ডুবে যায় সে। মানব জীবনের কিছু বিশেষ অনুভূতি ও মন্বন্তরের প্রাচীন প্রবণতা প্রকৃতির মতোই নির্গাপ্রিত হয়ে আছে। যেমন সন্তান যখন কোনোরূপ আঘাতপ্রাপ্ত হয়, তখন মায়ের হৃদয় অনায়াসে উপলব্ধি করতে পারে যে সন্তানের এ আঘাত অনিচ্ছা বা অসাবধানতায় ঘটেছে। তবুও মায়ের ক্ষোভ সন্তানটির প্রতি ছুটে আসে। কেন সে এমন অনাকাঙ্ক্ষিত বিপদে পড়ল? অনেক সময় মায়ে ক্ষোভের প্রকাশ ঘটান শাসনের মাধ্যমে, যেন আঘাতের সঙ্গে নিজেকে বিষণ্ণতায় সঁপে দেন। ঠিক তেমনি জাদুয়ার হাসিল হতে আজকের বিষয় গোপন রাখা বা না বলার নীরবতা নিজের উপরই না ভারী সাব্যস্ত হয়। জাদুয়ার করা অনিচ্ছাকৃত কর্ম না তাদের এতদিনে গুছিয়ে আসা সম্পর্কটাকে অগোছালো করে দেয়। গভীর রজনী যখন ঘনিয়ে আসে, হাসিল তখন সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসে নিজের কর্মের ইতি টেনে। দরজা ঠেলে নিজ কক্ষে প্রবেশ করতেই দৃষ্টিতে পরিস্ফুটিত হয় জাদুয়ার সমস্ত মুখশ্রী, যা গভীর ঘুমে মগ্ন হয়ে আছে। যে মুখে শিশুর মতো শান্তির ছাপ ফুটে উঠেছে, এই দৃশ্য যেন এখন হাসিলের নিকট প্রশান্তির কারণ হয়ে উঠেছে। জাদুয়ার ঘুমন্ত আদলে তাকিয়ে থেকে মুখে মৃদু হাসির রেখা ফুটিয়ে সে ধীর পায়ে এগিয়ে যায় ফ্রেশ হতে।